আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন অডিও বুক বাই মেহেদি। আজকে আপনাদের পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা একজন মায়াবতী, এই গল্পটির দ্বিতীয় পর্ব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। বরাবরের মতোই গল্প পাঠে আমি মোহাম্মদ মেহেদি হাসান। দিলকুশা এলাকায় মঞ্জুরের অফিস। 11 তলার 6টি কামরা, ফ্লোর স্পেস 8,000 স্কয়ার ফিট। অফিসের নাম 3P কনস্ট্রাকশনস। কোম্পানির মালিক নুরুল আফসার, মঞ্জুরের স্কুল জীবনের বন্ধু। স্কুলে নুরুল আফসারের নাম ছিল মিডা কাঁচামরিচ। ছেলেবেলাতেই লক্ষ্য করা গেছে নুরুল আফসার চট করে রেগে যায়, তবে রেগে গেলেও অতি মিষ্টি ব্যবহার করে। মিডা কাঁচামরিচ নামকরণের এই হলো রহস্য। ইন্টারমিডিয়েট পাশ করার পর মঞ্জুর ভর্তি হলো জগন্নাথ কলেজে। নুরুল আফসার চলে গেল আইওয়া স্টেট ইউনিভার্সিটিতে ক্রিয়েটিভ লিটারেচার পড়তে। সায়েন্স পড়তে তার নাকি আর ভালো লাগছে না। ক্রিয়েটিভ লিটারেচারের ক্লাসগুলি তার খুবই পছন্দ হলো। প্রথম সেমিস্টারে খুব খেটে খুঁটে সে একটা অ্যাসাইনমেন্টও জমা দিল। অ্যাসাইনমেন্টটা হচ্ছে 3,000 শব্দে সেন্ট জোসেফ সেমিটিয়ারির একটি বর্ণনা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেবার দিন পাঁচেক পর কোর্স কোঅর্ডিনেটর প্রফেসর ক্লার্ক ব্লেস তাকে অফিসে ডেকে নিয়ে বললেন, তোমার রচনা খুব আগ্রহ নিয়ে পড়লাম। ইট ইজ ইন্টারেস্টিং। তোমার পছন্দ হয়েছে? ইন এ ওয়ে হয়েছে। তুমি নিখুঁত বর্ণনা দিয়েছ। মোট কটি কবর আছে লিখেছ। কে কবে মারা গেছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করেছ। কবরখানার দৈর্ঘ্যে প্রস্থে কত তা দিয়েছ, যাকে বলা যায় পারফেক্ট ফটোগ্রাফিক ডেসক্রিপশন। থ্যাংক ইউ। কিন্তু সমস্যা কি জানো? এই রচনা প্রমাণ করেছে তোমার কোনো ক্রিয়েটিভিটি নেই। আমি তোমাকে উপদেশ দেব অন্য কিছু পড়তে, যেমন ধরো ইঞ্জিনিয়ারিং। তোমার ধারণা ইঞ্জিনিয়ারদের ক্রিয়েটিভিটির প্রয়োজন নেই? অবশ্যই আছে। তাদের যতটুকু ক্রিয়েটিভিটি প্রয়োজন তোমার তা আছে। নুরুল আফসার 6 বছর আমেরিকায় কাটিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি, আমেরিকান স্ত্রী পলিন এবং 2 যমজ কন্যা পেট্রিসিয়া ও পেরিনিজাকে নিয়ে দেশে ফিরল। চাকরির চেষ্টা করল বেশ কিছুদিন, লাভ হলো না। শেষ চেষ্টা হিসেবে খুলল কনস্ট্রাকশন কোম্পানি। স্ত্রী এবং 2 কন্যার আদ্যক্ষর নিয়ে কোম্পানির নাম 3P। মঞ্জুর জন্মলগ্ন থেকেই এই কোম্পানির সঙ্গে আছে। নুরুল আফসার শুরুতে বলেছিল, বেতন দিতে পারবো না, পেটে ভাতে থাকবি, রাজি থাকলে আয়। যদি কোম্পানি দাঁড়িয়ে যায় তুই তোর শেয়ার পাবি, আমি তোকে ঠকাবো না। বিশ্বাস কর, ঠকাবো না। কোম্পানি বড় হয়েছে, ফুলে ফেপে একাকার। গত বছর 2 কোটি টাকার ব্যবসা করেছে, এবছর আরও করবে। অফিস শুরু হয়েছিল 3 জনকে নিয়ে, আজ সেখানে 111 জন কর্মচারী। মঞ্জুরের হাতে নির্দিষ্ট কোনো দায়িত্ব নেই। চিঠিপত্রের যোগাযোগের ব্যাপারটা সে দেখে। পিআরও বলা যেতে পারে। প্রতি মাসে তার 8 অ্যাকাউন্টে 8,000 টাকা জমা হয়। তার চাকরির শর্ত কি, দায়িত্ব কি, এই নিয়ে নুরুল আফসারের সঙ্গে তার কখনো কথা হয় না। অফিস ঘরের একেবারে শেষ প্রান্তে মঞ্জুরের ঘর। কামরাটা ছোট, তবে মেঝেতে কার্পেট বিছানো। দেয়ালে পাল তোলা নৌকার একটি পেন্টিং আছে। ঘরের এক প্রান্তে ডিভানের মতো আছে। ডিভানের পাশেই বুক সেলফে বেশ কিছু বাংলা বই, যার বেশিরভাগই কবিতা। তার কোনো কাব্যপ্রীতি নেই। কবিতার বইগুলো মীরা কিনে দিয়েছে। ডিভানে শুয়ে আজকাল সে মাঝে মাঝে বইগুলোর পাতা উল্টায় এবং ভ্রু কুঁচকে ভাবে, লোকজন কি সত্যি আগ্রহ করে কবিতা পড়ে? যদি পড়ে তাহলে কেন পড়ে? মঞ্জুরের ঘরে গত 15 দিন ধরে বসছে জাহানারা। জাহানারা টাইপিস্ট হিসেবে 3 মাস আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। বসার কোনো জায়গা নেই।
এক এক সময় এক এক জায়গায় বসছি। বড় সাহেব নুরুল আফসারের পাশেই হার্ডবোর্ডের পার্টিশন দিয়ে নতুন ঘর তার জন্য তৈরি হবার কথা। যতদিন হচ্ছে না ততদিন জাহানারা মঞ্জুরের ঘরে বসবে, এই ঠিক হয়েছে। ব্যবস্থাটা মঞ্জুরের পছন্দ হয়নি। একটি অল্প বয়স্কা কুমারী মেয়ে ঘরে থাকলে এক ধরনের অস্বস্তি লেগেই থাকে, সহজ হওয়া যায় না। ডিভানে গা এলিয়ে কবিতার বইয়ের পাতা উল্টানো সম্ভব না। তার চেয়েও বড় কথা, মেয়েটা সিগারেটের গন্ধ সহ্য করতে পারে না। মুখে কিছুই বলে না, তবে মঞ্জুর লক্ষ্য করেছে সিগারেট ধরালেই জাহানারা অস্বস্তি বোধ করতে থাকে। মঞ্জুর ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি খবর জাহানারা? জি স্যার, খবর ভালো। মুখ এত গম্ভীর কেন? জাহানারা হাসল। সে এখনো দাঁড়িয়ে, বসতে না বলা পর্যন্ত সে বসবে না। বসো, দাঁড়িয়ে আছো কেন? তোমার ঘর আজ তৈরি হয়ে যাবার কথা না? ঘর তৈরি হয়েছে স্যার। তাহলে আর এখানে কেন? নতুন ঘরে যাও, গৃহপ্রবেশ হয়ে যাক। আপনাকে বলে তারপর যাব, এই জন্যে বসে আছি। ভেরি গুড। বড় সাহেব কি এসেছেন নাকি? জি না স্যার, উনি আজ আসবেন না, চিটাগাং যাবেন। জাহানারা হ্যান্ডব্যাগ খুলে মুখবন্ধ খাম বের করল, নিচু গলায় বলল, স্যার আপনার টাকাটা। বলতে বলতে জাহানারার চোখ মুখ লাল হয়ে গেল। মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েটা অতিরিক্ত রকমের লাজুক। এই ধরনের মেয়েদের কপালে দুঃখ আছে। এরা নিজেরা সমস্যা তৈরি করে এবং অন্যের তৈরি সমস্যায় জড়িয়ে পড়ে। টাকা ফেরত দেওয়ার ব্যাপারটি এত দ্রুত করার দরকার ছিল না। নিশ্চয়ই নানান ঝামেলা করে তাকে টাকা জোগাড় করতে হয়েছে। মঞ্জুর বলল, তোমার এত ব্যস্ত হবার কিছুই নেই, তুমি আরও পরে দিও, আর পুরো টাকাটা একসঙ্গে দেওয়ার দরকার নেই। তুমি মাসে মাসে কিছু কিছু করে দিও। জি আচ্ছা স্যার। আর শোনো, মাঝে মাঝে আমাদের সবাইকেই টাকা পয়সা ধার করতে হয়, এত লজ্জা পাওয়ার তো এর মধ্যে কিছু নেই। আমাদের যে বড় সাহেব, তিনিও ব্যাংক থেকে 1 কোটি টাকা ধার নিয়েছেন। জাহানারা হেসে ফেলল। মঞ্জুর বলল, তুমি একটা কাজ করতে পারবে? অবশ্যই পারবো। কি কাজ স্যার? আমি এই মাসের বেতন তুলিনি, একটা চেক দিচ্ছি, ক্যাশিয়ার সাহেবকে বলো ভাঙিয়ে দিতে। জি আচ্ছা স্যার। আর বরুণবাবুকে বলো আমাদের অফিসের একজন পিয়ন আছে, আব্দুল কুদ্দুস নাম, জেনারেল ফাইল দেখে তার ঠিকানাটা বের করতে। ও আজ সকালে কিছু টাকার জন্য এসেছিল, দিতে পারিনি, ওর একটা বোন মারা গেছে। জাহানারা চলে গেল। মঞ্জুরের টেবিলে কোনো ফাইল নেই, অর্থাৎ করার কিছুই নেই। মঞ্জুর 2 মাস ধরেই লক্ষ্য করছে তার টেবিলে কোনো ফাইল আসছে না। বড় সাহেব কি তার টেবিলে ফাইল না পাঠানোর কোনো নির্দেশ দিয়েছেন? এমন না যে অফিসে কোনো কাজকর্ম নেই, বরং উল্টো, কাজকর্মের চাপ অনেক বেশি, শুধু তার টেবিলেই কিছু নেই। এটা নিয়ে বড় সাহেবের সঙ্গে কথা বলা দরকার, কিন্তু নিজ থেকে কথা বলতে ইচ্ছে করছে না। শরীরে এক ধরনের আলস্য এসে গেছে, আগ বাড়িয়ে কিছু করতে ইচ্ছে করে না। যা হবার হবে এরকম একটা ভাব চলে এসেছে, এবং তা এসেছে খুব সম্ভব মীরার কারণেই। মীরা চলে না গেলে হয়তোবা এ ধরনের আলস্য আসত না। মঞ্জুর মানিব্যাগ থেকে ভিজিটিং কার্ডটা বের করল। আজ দিনে করণীয় কাজের 5টির মধ্যে 2টি করা হয়ে গেছে। অবশ্যই এর মধ্যে আরেকটি যুক্ত হয়েছে, কুদ্দুসকে টাকা দেয়া। কাউকে দিয়ে টাকাটা পাঠাতে হবে, নাকি নিজেই চলে যাবে? কুদ্দুসের গায়ে হাত রেখে কিছুক্ষণ সান্ত্বনা দিয়ে চলে আসবে। সন্ধ্যার পর এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যাবে। আপাতত 3 নম্বর আইটেমটির ব্যবস্থা করা যাক। 3 নম্বর আইটেম হচ্ছে খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা। যেহেতু আগের 2টি চিঠি পাননি, মঞ্জুর কাগজ কলম নিয়ে বসল। লেখার পরিকল্পনা নিয়ে বসা। হবে অবশ্য উল্টোটা, ছোট্ট চিঠি লেখা হবে। কয়েক লাইন লেখার পরই মনে হবে আর কিছু লেখার নেই। শ্রদ্ধেয়া খালা, আমার সালাম জানবেন। আমি নিয়মিত আপনার চিঠি পাচ্ছি।
মনে হয় আপনি আমারটা পাচ্ছেন না। আমি ভালোই আছি বলা চলে, তবে যে কিডনিটি এখনো অবশিষ্ট আছে তাতে বোধহয় কিছু সমস্যা হচ্ছে। এটা আমার মন গড়াও হতে পারে। যেহেতু একটি মাত্র কিডনি অবশিষ্ট, সেহেতু কিছু হলেই মনে হয় কিডনি বুঝি গেল। আপনি শুধু শুধু চিন্তা করবেন না। আপনার আবার অকারণ চিন্তা করার অভ্যাস। খালুজানকে আমার সালাম দিবেন। ইতি আপনার মঞ্জু। চিঠি ছোট হবে আগেই বোঝা গিয়েছিল, এতটা ছোট হবে তা বোঝা যায়নি। পুরো পাতাটা খালি খালি লাগছে। পুনশ্চ দিয়ে আরও কয়েকটা লাইন না ঢুকালেই নয়। কি লেখা যায় সেটাই সমস্যা। পুনশ্চ ঢাকায় এবার অসম্ভব শীত পড়েছে। আপনাদের এদিকে শীত কেমন? নিতু কেমন আছে? তার পরীক্ষা কেমন হচ্ছে? নিতুকে একটা আলাদা চিঠি দেওয়া উচিত ছিল। বেচারা প্রতি সপ্তাহে একটা চিঠি দেয়, কখনো সেই সব চিঠির জবাব দেয়া হয় না। তাতে নিতুর উৎসাহে কখনো ভাটা পড়েনি। শিশুদের মধ্যে কিছু মজার ব্যাপার আছে। তারা প্রতিদান আশা করে কিছু করে না, কখনো না। বড়রাই সবসময় প্রতিদান চায়। মঞ্জুরির ঘরে টেলিফোন বাজছে। এই টেলিফোন সেটে কোনো গন্ডগোল আছে। তীক্ষ্ণ শব্দ হয়, মাথা ধরে যায়। হ্যালো মঞ্জুর, কেমন আছিস তুই? মঞ্জুর দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বড় সাহেবের গলা, একই সঙ্গে তার ছেলেবেলার বন্ধু এবং বস। টেলিফোনে নুরুল আফসারের গলা ইমরুল নামের ওই ছেলেটির গলার মতোই লাগছে। কেমন যেন অভিমান মেশা। কিরে, কথা বলছিস না কেন? কেমন আছিস? ভালো। তোর বাসার টেলিফোন নষ্ট নাকি? কয়েকবার টেলিফোন করেছিলাম, ভো ভো শব্দ হয়। টেলিফোনটা ডেড হয়ে আছে। ঠিক করা? চারপাশে মৃত যন্ত্রপাতি নিয়ে বাস করার কোনো মানে হয়? মানুষ মরে গেলে কিছু করা যায় না, যন্ত্রপাতি মরে গেলে তাদের বাঁচানো যায়। এই কথা বলার জন্য টেলিফোন করেছিস, না আরো কিছু বলবি? হ্যাঁ বলবো। মীরা নাকি তোকে ছেড়ে চলে গেছে? ব্যাপারটা ঘটল কবে? এই ধর দিন 20। আমি তো কিছুই জানতাম না। আজ জালাল সাহেব আমাকে বললেন। মীরার বড় ভাই, চিনতে পারছিস? হ্যাঁ পারছি। তাকে খুব খুশি দেখলাম। তার সঙ্গে তোর কোনো গন্ডগোল ছিল নাকি? না। এত চমৎকার একটা মেয়ে ধরে রাখতে পারলি না? তুই তো বিরাট গাধা। মীরাও আমাকে ধরে রাখতে পারল না। তাকেও কি মহিলা গাধা বলা যায় না? তোর সঙ্গে পরে কথা বলবো। গাড়ি হর্ন দিচ্ছে। নুরুল আফসার লাইন কেটে দিলেন। মীরার সঙ্গে মঞ্জুরের পরিচয় নুরুল আফসারের মাধ্যমে। মীরার বাবা মনসুর উদ্দিন, নুরুল আফসারের আপন ফুপা। সেই মনসুর উদ্দিনের কাছে মঞ্জুর একটা চিঠি নিয়ে গিয়েছিল। ক্ষমতাবান মানুষেরা সঙ্গে সঙ্গে সাক্ষাৎ প্রার্থীকে সাক্ষাৎ দেন না। তিনি বলে পাঠালেন অপেক্ষা করতে। সে ঘণ্টাখানেক বারান্দায় রাখা বেতের চেয়ারে বসে রইল। তারপর বিরক্ত হয়ে বাড়ির সামনের বাগানে হাঁটতে লাগল। মনসুর উদ্দিন সাহেব এই সময় বের হয়ে এলেন এবং কঠিন গলায় বললেন, এই যে ছেলে, তুমি কি মনে করে আমার ফ্লাওয়ার বেডের ওপর হাঁটছ? কটা গাছ তুমি নষ্ট করেছ জানো? ফ্লাওয়ার বেড কাকে বলে সেটা জানো? তুমি কোথাকার মূর্খ? মঞ্জুর পুরোপুরি হতভম্ব হয়ে গেল। এ কি সমস্যা? কথা বলছো না কেন? তুমি কোথাকার মূর্খ সেটা জানতে চাই। স্পিক আউট লাউড। মীরা হইচই শুনে ঘর থেকে বের হয়ে হাসি মুখে মঞ্জুরকে বলল, আপনি কাইন্ডলি আমার সঙ্গে আসুন তো, প্লিজ আসুন, প্লিজ। মীরা তাকে বারান্দার এক কোনায় নিয়ে নিচু গলায় বলল, বাবার ব্যবহারে আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। বাবার মাথা পুরোপুরি ঠিক না। বাবাকে প্রথম দেখছেন বলে এরকম মনে হচ্ছে। আপনাকে বাবা যেভাবে ধমক দিলেন, ফুলের গাছগুলোকেও ঠিক সেইভাবেই ধমক দেন। মাঝে মাঝে কিছু কিছু গাছকে মৃত্যুদণ্ড দেয়া হয়। আশা করি বাবার মানসিকতা কিছুটা বুঝতে পারছেন। আপনি এখানে চুপ করে বসুন, আমি চা নিয়ে আসি। বাবা যদি কিছু বলেন কোনো উত্তর দেবেন না, তবে আমার মনে হয় না তিনি কিছু বলবেন।
একবার রেগে যাবার পর ঘন্টা দুয়েক তিনি খুব ভালো থাকেন। মীরার কথা দেখা গেল সত্যি। কিছুক্ষণ পরই মনসুর উদ্দিন বারান্দায় উঠে এলেন এবং কোমল গলায় মঞ্জুরকে বললেন, আপনাকে তো চিনতে পারলাম না, আপনার পরিচয়? আপনাকে কি চা নাশতা কিছু দেয়া হয়েছে? কুদ্দুসের বাসা যাত্রাবাড়িতে। হাফ বিল্ডিং, পাকা মেঝে, উপরে টিন, বাঁশের বেড়া দিয়ে বাড়ি ঘেরা। বেড়ার আড়াল থেকে কলা গাছের নধর পাতা উকি দিচ্ছে। মঞ্জুর খানিকটা বিস্ময় নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কুদ্দুসের বাড়ি তার ঠিক বিশ্বাস হচ্ছে না। বেশ শ্রীমন্ত চেহারা, বাড়ির ভেতর থেকে কোনো সারা শব্দ আসছে না, সব কেমন ঝিম মেরে আছে। তাই অবশ্যই থাকার কথা। মৃত্যুর প্রথম ধাক্কাটা কেটে গেলে সবাই বেশ দীর্ঘ সময়ের জন্য চুপ করে যায়। আবার কান্নাকাটি শুরু হয় দিন দুয়েক পর। মঞ্জুর করানার্তেই বুড়ো মতো এক ভদ্রলোক বের হয়ে এলেন। এই প্রচণ্ড শীতেও তার গায়ে পাতলা জামা, তবে গলায় মাফলার আছে, পায়ে মোজা, চোখে চশমা, শিক্ষক শিক্ষক চেহারা। এটা কুদ্দুসের বাসা? জি। কুদ্দুস আছে বাসায়? না, আমি কুদ্দুসের জন্য কিছু টাকা নিয়ে এসেছিলাম। আমার কাছে দিতে পারেন, আমি তার পিতা। কত টাকা? 800 টাকা। কবর দিতে মোট কত খরচ হয়েছে? মঞ্জুর হকচকিয়ে গেল। সাবিহা নামের একটা মেয়ে মারা গেছে না এই বাড়িতে? সাবিহা আমার ছোট মেয়ের নাম। সে মারা গেছে 10 বছর আগে। আপনি কে? আমি তেমন কেউ না, নাম বললে চিনবেন না। টাকাটা আমার কাছে দিয়ে যান, আমি দিয়ে দেব। কুদ্দুসকে দিতে চাই, আমি অন্য এক সময় আসব। আমার কাছে দিতে না চাইলে অপেক্ষা করেন, কুদ্দুস 10টার মধ্যে আসে। চা খান? চায়ের অভ্যাস আছে? আরেকদিন এসে চা খেয়ে যাব। মঞ্জুর রাস্তায় নেমে এলো। তাড়াতাড়ি কোনো একটা রিকশায় উঠে হুট তুলে দিতে হবে। এখন কুদ্দুসের সঙ্গে দেখা না হওয়াই ভালো। জাকিয়ে শীত পড়েছে, অসম্ভব ঠান্ডা লাগছে। বুকে ঠান্ডা বসে না গেলে হয়।